শুভ সন্ধ্যা বন্ধুরা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। শুরুতেই বলবো আজ একাদশী, তাই আপনাদের সকলকে জানাই স্থান মতন শুভ বিজয়ার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। সুন্দর কাটুক সকলের, মঙ্গলময়ীর কাছে এই আমাদের প্রার্থনা। আমাদের এ পক্ষের বিষয়, ইস যদি তেমন হতো। আজ 46তম পর্ব আপনাদের সাথে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর কেয়া। চলুন, বিজয়ার শুভকামনা জানানোর পর চলে যাই আপনাদের চিঠিপত্র নিয়ে। প্রথম চিঠি পাঠিয়েছেন মমতা বিশ্বাস, নবদ্বীপ রোড, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালি, আমার কর্মক্ষেত্রে যাবার পথে পড়ে হরিজনপল্লী। অঞ্জনা খালের দুপাশ দিয়ে তাদের বাস। বুজে আসা অপ্রশস্ত অঞ্জনার বুকে পানা, আগাছা, আবর্জনা এবং প্লাস্টিকের রমরমা। দুর্গন্ধময় এই স্থান পেরোতে নাক ঢাকতে হয়। এই পল্লীর কলপারের অবস্থা আরও করুণ। তারই মধ্যে থেবড়ে বসে বাসন মাজা, ধোয়া, কাপড় কাচা, স্নান করা। যাই আসি দেখি, দুঃখ পাই, করার তো কিছু নাই। শুধু ভাবি, এরাই সারা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার দায় বহন করে, অথচ বাস করে নোংরা আবর্জনাময় স্থানে, পলেস্তরা খসে পড়া খুপড়ি কুঠুরিতে। গত বছর করোনার কারণে পঠন পাঠন বন্ধ থাকলেও ছেলেদের ভর্তির জন্য স্কুলে যেতে হয়েছিল পরপর দিন 15। প্রথম দিন নজরে পড়ল মহিলাদের চর্চা কেন্দ্র বটবৃক্ষের শরীর গেরিমাটি দিয়ে ছুপিয়ে শিউঞ্জির গাঁথায় জলজলে করে তুলেছে। তার চারপাশ চওড়া করে বাঁধিয়ে দিয়েছে। পাশের বেদিতে শিউঞ্জি। এক সপ্তাহের মধ্যে শিউঞ্জির বাসস্থান শান বাঁধিয়ে, গ্রিল দিয়ে ঘিরে, কংক্রিটের ছাদ দিয়ে রং করে দেওয়া হয়ে গেল। দেবতার বাসস্থানকে সবাই মিলে সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন রূপ দিল। অথচ ওদের ঘরের দেওয়াল ও ছাদের চুন সুরকি খুলে খুলে পড়ছে, যে কোনো মুহূর্তে হুড়মুড় করে পড়ে যেতে পারে। দেখি আর মনে মনে ভাবি, ইস যদি তেমন হতো। হরিজনপল্লীটা শিউঞ্জির বাসস্থানের মতন হয়ে গেছে, আর তার পাশ দিয়ে অঞ্জনা কুলকুল করে বয়ে যাচ্ছে। তবে কি ভালোই না হতো, তাই না পত্রালি? সকল পত্রালি বন্ধুদের জানাই শারদীয়া দুর্গোৎসবের প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। লিখেছিলেন মমতা বিশ্বাস, নবদ্বীপ রোড, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। মুক্তমনা পত্রালি, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমাদের সবার মনেই কম বেশি আশা আকাঙ্ক্ষা থাকে, যা নিয়ে হয়তো কল্পনা জগতে বাঁচতে পারি, কিন্তু বাস্তবে তা কখনো সম্ভব নয়। আমার মন ভ্রমণ বিলাসী, তাই মাঝে মধ্যেই ভাবি, ইস যদি আমার কাছে গুপি বাঘার ওই জাদুকরি জুতো জোড়া থাকতো, তবে আমিও বিনা খরচায় মুহূর্তের মধ্যে এক করতালিতে আমার খুশি মতো যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারতাম। কিন্তু তাতেও যেন মনের শখ মেটে না।
ঠিক যেমন মানুষ খেতে পেলে শুতে চায়। ভোজন ছাড়া ভ্রমণ অসম্পূর্ণ, তাই আমার মন চায় যদি গুপি বাঘার মতো একটা করতালিতেই ইচ্ছে মতো বিভিন্ন খাবার মুখের সামনে হাজির করতে পারতাম, তাহলে কি মজাই না হতো। বিনা পয়সায় ও বিনা পরিশ্রমে মনের মতো খাবার পাওয়া এক আশ্চর্য মজার ব্যাপার। পুজোর সময় যদি গুপি বাঘার মতো এক করতালিতে নিজের পছন্দসই রকমারি পোশাক পেতাম, তাহলে পুজোয় বিভিন্ন রং বেরঙের পোশাকে নিজেকে সুসজ্জিত করে তুলতাম। যদিও এগুলি কল্পনা, বাস্তবে যা অসম্ভব, তবু কল্পনায় নিজেদের অলীক ইচ্ছাগুলোকে সত্যি ভাবতে ক্ষতি কি? বাস্তবে সত্যি যদি গুপি বাঘার মতো 3টে বর পেতাম, তাহলে আমি আনন্দে গাইতাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সকল পত্রালী বন্ধুদের জন্য শারদীয়ার শুভেচ্ছায় চিঠি পাঠিয়েছিলেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। চিঠি লিখেছেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50-3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 7,49,000 থেকে। প্রিয় পত্রালী, আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈব হতেম দশম রত্ন নবরত্নের মালে। কবিগুরুর মনের এই অনাস্বাদিত অকপট নির্ভেজাল স্বীকারোক্তি শুধুই তাঁর অন্তরে লালিত গোপন আকাঙ্ক্ষাই নয়, প্রায় প্রতিটি মানুষই যার অনুভূতিশীল কল্পনাপ্রবণ সুদূর পিয়াসী মন আছে, তাদের সকলেরই অন্তরের সুপ্তথিত স্বপ্ন। আবার কবি জীবনানন্দ দাশের অতীতচারিতা, রোমান্টিকতা, উজ্জয়িনী নগর বা শিপ্রা নদীর তীরে মানস ভ্রমণ বহু কল্পনা বিলাসী মনকে অতীত ইতিহাসের পটভূমিতে অনন্ত উদার প্রকৃতির কোলে বিচরণে উৎসাহ দান করে। মাঝে মাঝেই আমার রোমান্টিক কল্পনা বিলাসী প্রকৃতি প্রেমিক মন অতীত ইতিহাসের পটভূমিতে পদচারণা করে বেড়ায়। স্বপ্নে আমিও অতীত বৈদিক যুগের উন্মুক্ত বিশাল প্রকৃতির মুক্ত প্রাঙ্গণে সহজ সরল জীবনের স্বাদ গ্রহণের জন্য উপনিষদের যুগে পাড়ি জমাই। আধুনিক যন্ত্র নির্ভর আবেগবর্জিত ভোগ্যপণ্য বিলাসী সভ্যতা থেকে অনেক দূরে সেই কন্যমুনির আশ্রমে গিয়ে উপস্থিত হই। নিজেকে তপবনের একজন তাপসী রূপে কল্পনা করি। মনে হয় অনসূয়া ও প্রিয়ংবদার সঙ্গে আমিও যদি শকুন্তলার অন্যতম এক প্রিয় সখী হতে পারতাম, তাহলে আমার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠত। চারিদিকে নানা রঙের অপূর্ব সুগন্ধি ফুলের বাগানে ভ্রমণ করে প্রকৃতির কোলে খেলে বেড়ানো, হরিণ শিশুর উষ্ণ সান্নিধ্য লাভ করে, কোকোনদ সমৃদ্ধ সুবিশাল স্বচ্ছ শান্ত দিঘির জলে অবগাহন করে ও প্রিয় সখীদের সঙ্গে হাসি উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে উঠতাম। সামবেদের সঙ্গীতে মন হয়ে উঠত পবিত্র, সুন্দর ও শান্ত। ওম মন্ত্রের ধ্বনি আমার সমস্ত শরীর মনকে সম্পৃক্ত করে বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্ম করে দিত। তাই তো আজও মেঘকে দূত করে সেই অতীত যুগের রোম্যান্টিক পটভূমিতে আমাকে আন্তরিক আহ্বানের জন্য অনুরোধ পাঠাই। লিখেছিলেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50-3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 7,49,000 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন পূর্ণিমা সিংহ, 11/2 কেদারনাথ দাস লেন, ডাকঘর ঘুঘুডাঙ্গা, কলকাতা 7,30,000 থেকে। সুচিন্তামণি পত্রালী, এবারের বিষয় শুনে বেবুক বনি কদিন হতোদ্যম ছিলাম। অতীত হাতড়াচ্ছি, কি হতে চেয়েছিলাম বা কি হতে চাই
না, জীবনের কোনো লক্ষ্যই ছিল না। যেমন আছি আছি, আর কি চাই। চলছি ছোট মোটা জীবন ছন্দে। বড় দায়িত্ব কাঁধে নিলে পারতাম না হয়তো, তখন জীবনটা ঘেঁটে হয়ে যেত। ভাবলাম কি লিখি, থাক এ পক্ষে। তবে কথাই আছে না, গোয়াল দোরের ঘাস গরুতে খায় না। আমার হয়েছে তাই। ভালো করে বললে কবিগুরু রবি ঠাকুরের পরশ পাথরের খ্যাপার মতো সোনা ফেলে দিয়ে সোনা হাতড়াই। ছোট থেকে দেখেছি আমার বড়দিকে, বাবা মায়ের পরই তো তাদের সমান কর্তব্য পালন করেছেন নিষ্ঠার সাথে। 51 সংসারে, অভাবের সংসারে বাবার অক্ষমতার লজ্জা মুছে দিয়েছেন নিরলস পরিশ্রমের মূল্যে। রক্ষণশীল সমাজে পিছিয়ে না থেকে পড়াশোনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদ সামলে এখন অবসরে। 3 কৃতি সন্তানের জননী। আজও মাতৃপিতৃহীন ভাই বোনের মাথার উপর ছাতা তিনি। সংসারের গণ্ডিতে বিচরণ করেও নিস্পৃহ সন্তের মতো জীবন কাটান, অথচ চাইলে সব ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পিছনে কোনো বাধা নেই তার। অন্যায় অসততার পথ নিতে দেখিনি কখনো, বরং নিজের বিদ্যা বুদ্ধি, আর্থিক শারীরিক সামর্থ্য ও সৎ পরামর্শ দিয়ে সাহস জুগিয়েছেন মানুষদের। সময়ের চাকা যতই পিষ্ট করুক না কেন, মুখে সব সময় হাসি লেগে। এত সহনশীলা ধৈর্যশীলা কর্মনিষ্ঠ মানুষ এত কাছ থেকে আর কাউকে দেখিনি। ত্যাগই তার আনন্দ। আমার মধ্যে যদি কখনো কোনো গুণের সঞ্চার হয়ে থাকে, তা দিদিকে অনুকরণ করেই। মাথা নত হয়ে আসে আমার মহীয়সী দিদির প্রতি শ্রদ্ধায়। বিনয়ী সহমর্মী দরদি এই মানুষটার কাছে আমি মাতৃঋণে সিক্ত। মাঝে মাঝে মনে হয়, ইস যদি তেমন হতো, হতে পারতাম বড় দিদির মতো। লিখেছিলেন পূর্ণিমা সিংহ, 11/2 কেদারনাথ দাস লেন, ডাকঘর ঘুঘুডাঙ্গা, কলকাতা 7,30,000 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। প্রিয় পত্রালী, আমি প্রায়ই ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন পাহাড়ে যাই। 2008 সালে গ্যাংটক গেছিলাম। ওরা মনের আনন্দে উদ্ভিদের নমুনা সংগ্রহ করছিল। আরও যখন উপরে উঠছিলাম, তখন রাস্তার রাশি রাশি বরফ দেখে ছাত্রছাত্রীদের আনন্দ আর ধরে না। বরফের বল তৈরি করে লোফালুফি করতে লাগলো ওরা। 20,000 ফুট উচ্চতায় পৌঁছে আমাদের সামনের গাড়ি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। অগত্যা আমার গাড়ি থেমে গেল। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখি ছাত্র অরবিন্দ অস্বস্তি বোধ করছিল। আমি চেষ্টা করলাম, কিন্তু অবস্থার অবনতি হতে লাগলো। এমন সময় এক পাহাড়ি বয়স্ক মানুষ আমায় বললেন, কিছু ভাববেন না। উনি এক বিশেষ কৌশল অবলম্বন করলেন। অমনি অরবিন্দ স্বাভাবিক শ্বাস নিতে শুরু করলো। আমার 2 সহকারীদের বললাম, ছাত্রছাত্রীদের উপর থেকে দেখিয়ে নিয়ে আসুন, আমি বরং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলি। আমি ওদের জিজ্ঞেস করলাম, কাছে পিঠে কোনো হাসপাতাল বা ডাক্তারখানা নেই, এমনকি ঔষধ দোকানও নেই, তবুও আপনারা সবাই সুস্বাস্থ্যের অধিকারী ও দীর্ঘজীবী, রহস্যটা যদি বলেন। তখন বয়স্ক মানুষটি হেসে বললেন, আমরা সবাই পরিশ্রম করি। অসুখ হলে পাহাড়ি গাছের মূল, ছাল, পাতা প্রভৃতি প্রয়োজনে সেবন করি, আর কখনো অসুখ বা অন্য বিষয়ে দুশ্চিন্তাই করি না। তখন ভাবছিলাম, ইস, আমার জন্ম যদি এমন পাহাড়ের কোলে হতো, তাহলে অতি সচেতনতার হাত থেকে রেহাই পেতাম। মনের আনন্দে নরম বরফের উপর দিয়ে হেঁটে বেড়াতাম সারা দিন। পড়লাম
ডক্টর তপন কুমার দলুইয়ের চিঠি। পাঠিয়েছিলেন ভাটাচক পোস্ট আমদান ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। সত্যি বন্ধুরা, আপনাদের যদি তেমন হতো, কল্পনাবিলাসী চিঠি পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে যাই আমরাই। আজ আমাদের সঙ্গে আছেন প্রিয় মীনাক্ষী দাস, মীনাক্ষীদি, আছেন দেবজিৎ ঘোষ, সৌমেন্দ্রনাথ জানা। লিখছেন এলাম আসরে সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে। দেবজিৎ ঘোষ লিখছেন, প্রথমেই পত্রালী পরিবারের সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। মুকুল রঞ্জন চক্রবর্তী কাকু এসে পড়েছেন, লিখেছেন শুভ বিজয়া দশমী বসে পড়েছি। আছেন আশিস চক্রবর্তী, সুপর্ণা গাঙ্গুলি, আছেন বৃন্দাবন ঘোষ, রীতা চ্যাটার্জি দিদি, লিখেছেন প্রথমেই পত্রালীর পরিবারের সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে আছেন রানী ভবানী মিশ্র, লিখেছেন এসে গেছি। রয়েছেন দীনবন্ধু দাস। দেবজিৎ ঘোষ লিখছেন ভালো লাগলো শ্রদ্ধা মমতা বিশ্বাসের চিঠিখানি। সঙ্গে আছেন তপন কুমার গোস্বামী, লিখেছেন শুভ সন্ধ্যা, এসে গেলাম, শুনছি, সঙ্গে আছি। সাথে আছেন তিস্তা বেজ, লিখেছেন এসে গেছি আমি তিস্তা বেজ, সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। কাশীনাথ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। মীনাক্ষী দাস লিখছেন আলপনার চিঠি সুন্দর, ভালো লাগলো। আশিস চক্রবর্তী লিখছেন ইন্দ্রাণী চক্রবর্তীর চিঠি খুব খুব ভালো লাগলো। শ্রীহরি জানা রয়েছেন আমাদের সঙ্গে। সাগর ঝর্ণা পিসি লিখছেন পত্রালী পরিবারের সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই, ভালো থাকুন সকলে। কমল ঘোষ লিখছেন আছি, মন দিয়ে শুনছি সবার কথা। সঙ্গে আছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, লিখছেন শুনছি, ভালো লাগছে, শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম। রানী ভবানী মিশ্র লিখছেন তপনবাবুর চিঠি খুব ভালো লাগলো। সঙ্গে আছেন আজ অনেক বন্ধুরা, অনুষ্ঠানটি আপনারা শেয়ার করবেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সঙ্গে আছেন অঞ্জলি সেনগুপ্ত, আমাদের অঞ্জলিদি। প্রিয় বন্ধুরা, অনেকেই ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আমাকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়েছেন। আমি হয়তো সবাইকে রিপ্লাই দিতে পারিনি। সবার জন্য, আপনাদের সবার জন্য যথাস্থানে আমার প্রণাম, ভালোবাসা এবং তার সঙ্গে পত্রালীকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা। সঙ্গে থাকুন বন্ধুরা আজকের শেষ পর্যন্ত। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর কেয়া। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। চিঠি লিখেছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। প্রিয় পত্রালী, এখন মানুষের মনের চোরাবালি বেশ বিস্তার লাভ করেছে। সেখানে ডুবে মরছে জীবন, ধ্বনিত হচ্ছে ইস। এই শব্দটি মুখ থেকে বেরোয় সাধারণত বেদনায়। তবে কিনা আজকাল চাহিদার চাপে দৃষ্টি বড়ই সংকীর্ণ। তাই চোখের সামনে ডাস্টবিন থেকে পচা খাবার উঠিয়ে খেতে দেখলেও আমাদের দুঃখ হয় না। দুঃখ হয় না টাকার অভাবে প্রতিবেশীটির চিকিৎসা হচ্ছে না জেনেও। দুঃখ হয় না জনজীবনে ঘটে যাওয়া হাজার অন্যায়, অত্যাচার, বর্বরতার ছবি দেখেও। অথচ আমার বাড়ির থেকে দামি আর সুন্দর একটা বাড়ি দেখলেই অস্ফুটে বলি, ইস, আমার যদি একটা এরকম বাড়ি থাকতো। বহু কষ্টে কেনা বাইকে যেতে যেতে রাস্তায় যখন নিজের গাড়ি চালিয়ে যাওয়া বন্ধুটি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলে, কেমন আছিস? তখন বলি বটে, ভালো আছি, কিন্তু মন বলে, ইস, আমার যদি এরকম একটা গাড়ি থাকতো। রোজগেরে গিন্নি খোঁটা দিয়ে বলে, দেখো তোমার মুরত কতটা জানি।
আবার বাকযুদ্ধে লিপ্ত জীবনসঙ্গিনী যখন বাক্যবাণ ছোড়ে, বলে, কোনোদিন একটা শাড়ি পর্যন্ত কিনে দাওনি, শুধু মুখে বড় বড় কথা, তখন মনটা বেদনায় কেঁদে কেঁদে বলে, ইস, সারা জীবন তুই কার জন্য খেটে মরলি। বাড়ির কাছেই বটের ছায়ায় গিয়ে বসি, মনটাকে একটু জুড়াবো বলে। পাশে বসে থাকে প্রিয় কুকুরটি, যাকে বাড়ির সকলেই ঘৃণা করে। ভাবি, ইস, মানুষ কত বেইমান। এই গাছ, এই কুকুর বেইমানি করতে জানে না, মানুষও যদি তেমন হতো। লিখেছিলেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া, সূচক 711113 থেকে চিঠি পাঠিয়েছেন। প্রিয় মনের সাথী পত্রালী, আমরা মানুষেরা পৃথিবীর শ্রেষ্ঠতম, বুদ্ধিমান ও আবেগ অনুভূতি প্রবণ প্রাণী। রক্তমাংসের মানব শরীর ষড়রিপুর দ্বারা তাড়িত হয়। যেটা সে চোখের সামনে লাভ করে, সেটাতে সে সব সময় খুশি হতে পারে না। কবিগুরুর সেই বিখ্যাত গানের লাইন এ প্রসঙ্গে বলা যায়, যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা ভুল করে চাই। এই ছন্দে আসা যাওয়া চলে মানব জীবনে। এ বিষয়ে তোমাকে আমার জীবনের দুটো ঘটনার কথা বলছি। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ডাক্তারি অথবা নার্সিং নিয়ে পড়াশোনা করব ভেবেছিলাম, কিন্তু আমাদের বাড়িতে ডাকাতি হওয়ার জন্য জেঠুমনির মৃত্যু হয়। এর ফলে আমাকে বাড়ি থেকে জেনারেল বিষয়ে পড়তে বলা হলো। দিদিমণি হলাম। এখন অতিমারির সময় করোনা ভ্যাকসিন নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মা বলছে, তখন তোর নার্সিং পড়া থাকলে বা ডাক্তারি বিষয়ে পড়তে পাঠালে কত সুবিধা হতো। আরেকটি বাস্তব ঘটনা বলি। বিয়ের আগে ভাবতাম চাকরি বাকরি করলে হয়তো শ্বশুর বাড়িতে একটু সাংসারিক কাজকর্মের চাপ কম হবে, কিন্তু বাস্তবে দেখছি অন্যরকম। আমার বাহ্যিক প্রশংসা করলে কি হবে, বাস্তবে সেই মুখে মধু, হৃদয়ে খুঁড়ের ন্যায় অবস্থা। আমি একজন নারী, আর আমার পরম শত্রু নারী। 90% চাকরিরতা মহিলাকে সংসারের ভিতরে লাঞ্ছিত হতে হয় নারী সদস্যদের কাছে। তাই নারীর প্রতি সংবেদনশীল ব্যবহার পাওয়ার জন্য ভাগ্য ভালো হওয়া চাই। আমি 2 কন্যার মা। আজকের দিনে যে বৌমা পুত্র সন্তানের মা হয়েছে, তার সমাদর বেশি। শিক্ষিত পরিবারের এই মনোভাব। আমি ভেবেছিলাম হয়তো অন্যরকম হবে। তাই পত্রালী, তোমার কথাই ঠিক। ইস, যদি তেমন হতো। সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া, সূচক 711113 থেকে। চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, ডিপিএল, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 723202 থেকে। প্রিয় পত্রালী, আমরা জীবনে যা পাওয়ার আশা করি তা বেশিরভাগ ক্ষেত্রে অপূর্ণ থেকে যায়, কারণ কিছু চাওয়া পাওয়া তার সামাজিক অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ হয় না। তবুও আমরা এই রকম কিছু কিছু বিষয় নিয়ে ভাবতে ভালোবাসি, আনন্দ পাই। বাল্য বয়সে যখন ক্লাস 5-6-এ পড়তাম, তখন আমাদের ক্লাসে কিছু সহপাঠী গাড়ি চেপে স্কুলে আসতো। তাদের চকচকে গাড়ি দেখে মাঝে মাঝে মনে আশা জেগে উঠত, ইস, যদি এইরকম গাড়ি থাকতো তাহলে প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে আসতে হতো না। আবার খেলার মাঠও টানতো তখন। কলকাতা ফুটবল লিগের মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচের
বিদেশ বসু, মানস ভট্টাচার্য, শ্যাম থাপা, উলগানাথানদের মতো বিখ্যাত ফুটবলাররা যখন মাঠ জুড়ে খেলতো, তখন মনে হতো, ইস, যদি এদের মতো খেলতে পারতাম তাহলে আমিও ওই নামি দামি ক্লাবে যোগদান করতে পারতাম। আমরা বিশেষত বাঙালিরা একটু অনুকরণ প্রিয়। মান্না দে, লতাজি, আশাজি, কিশোর কুমারদের মতো বিখ্যাত শিল্পীদের গান আমরা প্রায় দরাজ গলায় গেয়ে থাকি। চানঘরে এই গানের বহর আরও বেড়ে যায়। তখন কি মাঝে মাঝে মনে উকি দেয় না, আমি তো ওদের মতো গান গাইছি, ওদের থেকে কম কিসে? ইস, যদি তেমন হতো, আমিও গান গেয়ে খ্যাতি লাভ করেছি। আবার কিশোর বয়সে ঘুড়ি ওড়ানোর সময় মনে হতো, যদি ঘুড়ির মতো উঠতে পারতাম তাহলে উপর থেকে নিচের সব কিছু ভালোভাবে দেখতে পারতাম। পথচালী, আসলে মানুষ হলো কল্পনাপ্রবণ, স্বপ্নাতুর। এছাড়া মানুষ বেঁচে থাকার অস্তিত্বটাই হারিয়ে ফেলে। আশা, স্বপ্ন বাস্তবায়ন করার মধ্যে দিয়ে মানুষ জগতের জীব শ্রেষ্ঠ। অথচ এই কল্পনা, স্বপ্ন, আশা, প্রত্যাশা সব জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় বিহীন মানুষ অস্তিত্বহীন। শারদ শুভেচ্ছা ও ভালোবাসা সহ চিঠি পাঠিয়েছিলেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, ডিপিএল, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 723202 থেকে। এবারের চিঠি লিখেছেন নাসিমা বেগম, ডাকনাম বুলু, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে। প্রিয় পত্রালী, মেয়ের ফোন থেকে চঞ্চলদার সাথে কথোপকথনে যা জানলাম শুনে আমার পিলে চমকে গেল। চিঠি মোবাইলে বাংলা হরফে টাইপ করে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমি অনুনয় সুরে চঞ্চলদাকে বললাম, যদি অন্যের মোবাইল থেকে শুধু হোয়াটসঅ্যাপ করি? সহৃদয় চঞ্চলদা কোনো কিন্তু না করে বলল, ঠিক আছে, লেখা পাঠান, দেখছি কি করা যায়। তারপর সম্পাদক মহাশয় আর চঞ্চলদা মিলে আমার লেখা টাইপ করে পত্রালীর আসরে পড়ে। আমার চিঠি পড়া হয়েছে শিবনাথদার মুখে শুনে দুধের স্বাদ ঘোলে মেটাই। লেখার লালসায় লিখি আর মনে মনে ভাবি, ইস, যদি তেমন হতো, মানে আমারও যদি সবাইকার মতো স্মার্টফোন থাকতো, তাহলে সরাসরি উপভোগ করতে পারতাম পত্রালীর আসর। চিঠি পাঠের সময় নানা রকমের মন্তব্য শুনতাম, মন্তব্য করতামও। কি করে হবে? বছরে 15,000 টাকা নগদে ইনকাম করি, সবই সংসারের গর্ভে ঢুকে যায়। শখ বলতে একটা, এই সাহিত্যকেই বুঝি। সাহিত্য আমার বাধ্য সন্তান, প্রাণের দোসর, আরও কত কি। মোটা ভাত, মোটা কাপড়েই খুশি। তবু ইদানিং স্মার্টফোনের প্রয়োজন পড়ছে শুধুমাত্র লেখা পাঠাবার আর শোনার জন্য। জানি না কবে স্মার্টফোন কিনব, কবেই বা টাইপ করা শিখব। যাই হোক, মনকে বোঝাবার প্রভূত ক্ষমতা নিয়েই চিঠি লিখে যাব, এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। পত্রালীর দীর্ঘায়ু কামনা করি। লিখেছিলেন নাসিমা বেগম, ডাকনাম বুলু, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে। চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু অমলেশ বর্মন, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালী, শ্রাবণের ঘোর কাটতে না কাটতেই শারদীয়ার আগমন। চারিদিকে পুজো পুজো গন্ধ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। জগতের প্রান্তে প্রান্তে যেখানেই বাঙালি সেখানেই উৎসবের ঘটা। আজ বাঙালি কেবল নয়, সব সন্তানেরা আপন শুভ কামনায় দেবীর আরাধনায় মত্ত। ইস, যদি তেমন হতো। দেবী দশভুজা তার 10 হাত দিয়ে সমাজের সমস্ত রকম জঞ্জাল সাফ করে জগৎকে নতুন রবির রোশনাইয়ে ভরিয়ে তুলতেন।
এত দুঃখ, যন্ত্রণা, অত্যাচার থেকে মানুষ মুক্তি পেত। এ কামনা আমার নয়। আমরা যেন দেবীর শক্তিতে বলীয়ান হয়ে মনীষীদের পদাঙ্ক অনুসরণ করে তাদের দেখানো স্বপ্নকে সফল করতে পারি। মনের ইচ্ছে ডানাগুলো কিলবিলিয়ে আকাশে বাতাসে ঘুরে বেড়ায়, আর কতদিন মনের মধ্যে রাখি সেই গোপন ইচ্ছে। ভোড়াইয়ের সুর ভরানো অপরূপ মায়ার মধ্যে নীলকণ্ঠ পাখির মুখে ঢাকনাবিহীন শীত জড়ানো গায়ে জড়িয়ে ধরে চুম্বনের চিহ্ন এঁকে বলতে পারতাম, আর পারছি না তোমাকে ছেড়ে থাকতে। কয়েকটা দিন যেন শত শতাব্দীর অপেক্ষার সমাহার। নীলকণ্ঠ পাখি বলে, এরকম করলে কোনো দিন পাবে না আমাকে। মনে মনে ভাবি, ঠিক বলেছ, আগে চাই স্বপ্নের রাজপ্রাসাদ। যেমনভাবে শূন্য আকাশে অরোরা স্টেশনে ক্লান্তির অবসরে পৃথিবীর আশ্চর্য জিনিসগুলোকে দেখে মোহিত হই, জন্মের সার্থকতা খুঁজে পাই। যদি তেমন হতো, সমস্ত গ্রহদের হাতে রাখি পরিয়ে আপন করে পৃথিবীর ভার খানিকটা কমানো যেত। মানুষ হয়ে জন্মানো দোষের নয়, তাদের কাজে লাগাতে না পারাটাই দোষের। এই দোষের দিকটা শুধরে শ্রমবুদ্ধিকে হাতিয়ার করে আগামীকালের জন্য যদি দিতে পারি একটা তরতাজা ফুটন্ত সকাল। সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন অমলেশ বর্মন, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে। আমাদের নতুন বন্ধু অমলেশ বাবু, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। চিঠি পাঠিয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180/A, রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর 4, জেলা হুগলি, সূচক 712204 থেকে। বন্ধু পত্রালি, যদি এমন হতো, তোমার প্রশ্ন কোন তেমনটি হবার কথা বলবো, তাই না? ধরো আমার নিজের কথাই ভাবি। ইতিহাসে অনার্স, তারপর মাস্টার্স বিএড শেষেই যদি টিচার হবার ইচ্ছেটি পূরণ হতো, না, তার হলো না। আমার মায়ের ইচ্ছে ছিল যদি এমন হতো। তার কনিষ্ঠাকে তিনি স্বাবলম্বী দেখতে চেয়েছিলেন। এরপর আমার বিয়ের দিনে মনে হয়েছে যদি মাকে কাছে পাওয়া যেত, না, সেও পেলাম না। তিনি আমার বিএড পাঠের আগেই অসময়ে পরলোকে গেলেন যে। তারপর সন্তানের মা হবার পর মনে হয়েছে যদি এমন হতো, একবারটি এই মা হবার যন্ত্রণার অভিজ্ঞতাটি মায়ের কাছে শেয়ার করতে পারতাম। না গো, সেও পারলাম না। নিতান্ত স্বাভাবিক ছিল নাকি আমার এই সব যদি তেমন হতো বিষয়গুলো? তবুও পূরণ হলো না। হয় না, সবার সব ইচ্ছে পূরণ হয় না। ভালো লাগাগুলো পাওয়া যায় না, আর এই না পাওয়ার আফসোস মানুষকে ভাবায়, লেখায় ভাগ করে নেবার সুযোগ করে এই পত্রালির মতো সহৃদয় বন্ধুরা। পরিশেষে বলবো, প্রকৃত যাদের ভালোবাসি, যদি এমন হতো যে তারা সঠিক সেটি বুঝতো, তাহলে মনে কষ্ট পেতাম না। আসলে সবাই যদি সবার মনে নিজের মনটা বসিয়ে ভালো মন্দগুলো নিয়ে চিন্তা ভাবনা করি আমরা, তাহলে এত অশান্তি, মনোমালিন্য, বন্ধু বিচ্ছেদ কিচ্ছু হতো না। চরম সত্য, আমরা সবাই জগন্মাতার সন্তান। মুখে বলি, শাস্ত্রে পড়ি, অথচ মনে যদি যথাযথ বুঝতাম, তবে কত না সুন্দর হতো এই বিশ্ব পরিবারটি, তাই না? শারদ শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180/A, রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর 4, জেলা হুগলি, সূচক 712204 থেকে।
এবারে চিঠি লিখে পাঠিয়েছেন গণেশ মাঝি, ঠিকানা দশদ্রোন মালির বাগান, রাজারহাট রোড, ডাকঘর রাজারহাট গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। প্রিয় পত্রালী, জানালা দিয়ে গাছটার দিকে হঠাৎ করে দৃষ্টি আকর্ষিত হলো। আসলে গাছটার দিকে নয়, গাছের ডালে বসে থাকা অপূর্ব পাখিটা দৃষ্টি আকর্ষণ করেছে। যেমন অপূর্ব পাখি, তেমন অপূর্বভাবে গাছের ডালে বসে ফল খাচ্ছে। পরক্ষণেই মনে হলো, ইস, যদি এমন হতে পারতাম পাখিটার মতো, মুক্ত আকাশের নিচে ডালে ডালে উড়ে বেড়াতাম। যখন যে ফল খেতে মন চাইতো নিমেষেই খেয়ে নিতাম, কেউ বাধা দিত না। টাকা ইনকামের দুশ্চিন্তা থাকতো না, কেউ চোখ রাঙিয়ে কিছু বলতে পারতো না। পাখির মতো হলে পাখির মতো সারা দিন উড়ে বেড়াতাম। পাখিটা মুহূর্তের মধ্যেই উড়ে গেল। মোবাইল হাতে নিয়ে চালু করতেই ইউটিউবে একটা সিংহ গর্জন করে উঠল। ইস, যদি এমন সিংহটার মতো হতে পারতাম, তাহলে আজ আমি জঙ্গলের রাজা হতাম। আমার গর্জনে সবাই ভয়ে থরথর করে কাঁপত। আমি জঙ্গলের রাজা, আমি আমোদ করব, আহ্লাদ করব, কেউ কিছু বলতে পারবে না। আসলে আমি যে রাজা, রাজার ওপর কিছু বলার সাহস থাকে না। মোবাইলে একটা গান চালু করলাম, কিশোর কুমারের গান। ইস, আমি এমন কেন হতে পারলাম না, যার কণ্ঠ শুনবার জন্য সবাই পাগল হয়ে যায়? কিশোর কুমারের মতো যদি আমার কণ্ঠ হতো, তবে আজ আমায় সবাই পুজো করত। আমার কত নাম হতো, গান রেকর্ডিং হতো, সারা বিশ্ব ঘুরতাম। আমি নাম আর সম্মান দুটোই অর্জন করতাম যদি কিশোর কুমারের মতো গায়ক হতে পারতাম। লিখেছিলেন গণেশ মাঝি, ঠিকানা দশদ্রোন মালির বাগান, রাজারহাট রোড, ডাকঘর রাজারহাট গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, E153/B, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, বিষয়খানি চিরকালীন শাশ্বত এক মননের অলংকার। আমার যেটা সেটা নিয়েই মানুষ নামক জাতিটি সুখ পায় না। যত সুখ যেন অন্যের দ্রব্যে। আমি তো সেই ছোটবেলা থেকে ডিমওয়ালার হাঁক শুনে ছুটে বেরিয়ে হাঁ করে চেয়ে থাকতাম ওই ডিমওয়ালার হাঁক দিয়ে চলে যাবার পথের দিকে। মনে হতো, ইস, যদি তেমন হতো। চাই ডিম চাই বলে হাঁক দিয়ে ঘুরতে পারতাম। যখন একটু বড় হলাম, ক্লাস 6-এ পড়ি, তখন ক্লাস 9-এর মেয়েদের দেখে মনে হতো, ইস, আমি যদি এখনই 9-এ পড়তাম তাহলে বেশ হতো। কেমন দিদি সেজে সারা স্কুলের ছোট ছোট বোনেদের শাসন করতে পারতাম। যখন রবি ঠাকুর প্রথম পড়লাম, তখন ওই লাইনটি আমায় খুব টানতো, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদের তীরে। রাখাল ছেলে যখন ধুলো উড়িয়ে গরু নিয়ে গোটে ফিরত, আমিও ঘরের জানালা দিয়ে ভাবতাম, ইস, যদি তেমন হতো। আমিও রাখাল ছেলে হয়ে নীল নদের তীরে মেলা মেলা খেলতাম। এখন বুঝি চাহিদার শেষ নেই, তবে ছোট্টবেলার চাহিদাগুলো এখনো আমাকে টানে। আমার বারে বারে সেই মেয়েবেলায় ফিরতে ইচ্ছে হয়। পত্রালী, তোমাকে দেখেও আমার ইচ্ছে জাগে পত্রালী হতে। কেমন অনায়াসে তুমি সবার মনের খবর পড়ে ফেলো। ভাবি, ইস, আমার যদি কণ্ঠ থাকতো আমিও পত্রালী হতে পারতাম। ইস, যদি তেমন হতো কখনো। একরাশ শারদীয়ার শুভেচ্ছা ও উমার আগমনী ভালোবাসা জানিয়ে পত্র শেষ করেছেন গোপা সরকার,
E153/B, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। এবারে চিঠি লিখেছেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 7,19,000 থেকে। মানু, আয়, আমার কাছে আয়। কতদিন হলো তুই আসিসনি বলতো? না মা, আমি তোমার কাছে আসবো না। আরে, অত রাগ করিস কেন? তুই আমার আদরের মেয়ে, তোকে ছাড়া কি আমি চলতে পারি? আমি তো এখন কিছু করতে পারি না, সব তো মানু তুই করে দিস আমায়। না, তুমি আমাকে এইসব ভালো ভালো কথা বলে মন ঘোরাবে না বলে দিচ্ছি। তুমি আমাকে একদম ভালোবাসো না। আমাকে এরকম ভাবে ফেলে তুমি চলে গেলে। কেন আমাকে দুর্বল বলে ভেবেছিলে? আরে, কোথায় গেছি আমি? আমি তো কোথাও যাইনি। এই দেখ, আমি তোর কাছে আছি, তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ও মা, সত্যি তো, মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিশ্চিন্ত হলাম আমি। যাক, আমার মা আমার কাছে আছে। আনন্দ আমার আর ধরে না। শুরু হলো আমাদের মা মেয়ের কথোপকথন। অনেকদিন না দেখা হওয়ার কারণে কত কথা যে জমে গেছে। একবার মা বলে তো তার পরক্ষণেই আমার কথা শুরু হয়ে যায়। এইভাবেই অনেকক্ষণ কাটার পর আমার ঘুমটা পাতলা হয়ে ভেঙে গেল। আমার বুঝতে অসুবিধা হচ্ছিল মা কোথায় চলে গেল। এই তো আমার সাথে কথা বলছিল। সত্যি, মাকে আর খুঁজে পেলাম না। হুঁশ হওয়ার পর মনে হলো মা গত জুলাই মাসে আমাকে ছেড়ে চলে গেছে। মাকে যদি পেতাম, ইস, যদি তেমন হতো। পত্রালি। লিখেছিলেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 7,19,000 থেকে। ঠিক, যদি তেমন হতো তবে তোতা পাখিকে শিকল ছেড়ে উড়িয়ে দেওয়া যেত সুপর্ণাদির মাকে ফিরিয়ে আনার জন্যে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, ডক্টর তপন কুমার দলুই এক সবুজ জীবনের সন্ধান দিলেন। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, চিঠিগুলো খুব ভালো লাগছে, এক একজনের এক এক রকম ভাবনা। দেবজিৎ ঘোষ লিখছেন, খুব ভালো লাগলো কমলবাবুর চিঠি। মীনা রায় বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এসেছি অনেক শুভেচ্ছা নিয়ে, প্রীতি নিয়ে এসেছি ভাই। থাকুন মীনাদি শেষ পর্যন্ত। আশিস চক্রবর্তী লিখছেন, কমল ঘোষের চিঠি রুক্ষ বাস্তবের প্রতিচ্ছবি। তপন কুমার গোস্বামী লিখছেন, ভাবনার বৈচিত্র্যে প্রতিটি চিঠি স্বকীয়তার দাবি রাখে। বেশ লাগছে। পত্রালির সকল বন্ধুর জন্য রইল শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, কমল ঘোষ দারুণ লিখেছেন। সঙ্গে আছেন তিস্তা বেজ, লিখেছেন, কথা শোনা যাচ্ছে না, কারণটা যদি একটু বলেন তাহলে বুঝতে পারবো এখান থেকে অপারেট করতে কোনো অসুবিধা হচ্ছে কি না। মীনাক্ষী দাস, মীনাক্ষীদি লিখছেন, রূপালী সমস্ত নারীদের কথা তুলে ধরেছে, ভালো লাগলো। রীতা চ্যাটার্জি, রীতাদি লিখেছেন, রূপালীর চিঠি একেবারে বাস্তবতার চিত্র, ভালো লাগলো, পাঠও খুব সুন্দর হয়েছে। রীতাদিকে কিন্তু আমি মাঝে মধ্যে খুব জ্বালাতন করি, দুমদাম করে বলি, দিদি তোমাকে আজকে অনুষ্ঠানের শেষ অবধি থাকতে হবে, আর দিদি কিন্তু আমার কথা শুনে থাকেনও। হ্যাঁ, শুভ বিজয়া দিদি তোমাকে। রানী ভবানী মিশ্র লিখছেন, রূপালী ম্যামের চিঠি হৃদয়ে ছুঁয়ে গেল, বড় বাস্তব চিত্র তুলে ধরেছেন। কমল ঘোষ লিখেছেন, পাঠের গুণে আমার চিঠিটি আমার কাছে যেন অপরিচিত মনে হলো, অসাধারণ পাঠ করেছেন, ধন্যবাদ। হ্যাঁ কমলবাবু, এটাই আমাদের উপস্থাপক উপস্থাপিকাদের সবথেকে বড় পাওনা। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আপনাকে। সঙ্গে রয়েছেন গৌতম চ্যাটার্জি। তিস্তা বেজ লিখছেন, নাসিমা চিঠি মন ভেজালো। আশিস চক্রবর্তী লিখছেন, কল্পনায় বৈচিত্র্য, প্রতিটি চিঠি স্বকীয়, আন্তরিকতায় ভরা। দেবজিৎ ঘোষ লিখছেন, ভালো লাগলো শ্রদ্ধেয়া নাসিমা বেগমের চিঠি। আশিস চক্রবর্তী লিখছেন, মীনা রায় বন্দ্যোপাধ্যায়ের দরদি চিঠি হৃদয়ে ছুঁয়ে গেল।
দেবজিৎ ঘোষ লিখছেন, ভালো লিখেছেন শ্রদ্ধেয়া মীনা রায় বন্দ্যোপাধ্যায়। মীনা দেবী একেবারে ভিতর থেকে লিখছেন মুকুল রঞ্জন চক্রবর্তী। অমলেশ বর্মন লিখছেন, আমার চিঠি স্থান পাওয়ায় ধন্যবাদ। সঙ্গে রয়েছেন মমতা বিশ্বাস, আজকে প্রারম্ভিক চিঠি ছিল মমতা বিশ্বাসের। আচ্ছা, শিবনাথ মণ্ডল লিখছেন, সাহিত্য পত্রালী অনুষ্ঠান দিন দিন খুব সুন্দর হয়ে উঠছে, চিঠিগুলো অসাধারণ লেখা, উপস্থাপনার ফলে আরও মধুময় হয়ে উঠেছে। অমলেশ বর্মন লিখছেন, সুপর্ণাদের চিঠি মন ছুঁয়ে গেল। সঙ্গে আছেন বন্ধুরা। তার মাঝে একটা কথা জানিয়ে দিই, আগামীকাল দ্বাদশীর দিন রবিবার ঠিক দুপুর 3টের সময় ছোটদের গল্প শোনানোর আসর রেডিও জংশন নিবেদিত ঠাকুরদার ঝুলি। এবারের 33তম পর্ব। এবারে গল্পের নাম তৃপ্তির ঢেকুর। গল্প লিখছেন ডাক্তার প্রদীপ কুমার দাস। আপনারা অবশ্যই ঠাকুরদার ঝুলি শুনবেন। কেমন লাগছে ঠাকুরদার ঝুলি সেটা কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ছোটদের রেডিওমুখী করার উদ্দেশ্যে আমাদের ঠাকুরদার ঝুলি অনুষ্ঠান ছড়িয়ে দেবেন, ঠাকুরদার মাঝে বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেবেন। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, সত্যি চঞ্চল, তুমি আমার মনের কথা বললে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, আমরা আপাতত চলে যাব আপনাদের বাকি চিঠি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যে চিঠিগুলি আমরা পাঠ করে সুন্দর চিঠিগুলো বাতাসে ভাসিয়ে দিই, হ্যাঁ, এবার সেই চিঠিগুলো নিয়ে একটা বইয়ের মলাটে বন্দি করব। শুদ্ধ কথায় বলতে গেলে আপনাদের চিঠিগুলো নিয়ে আমরা একটা পত্র সংকলন বের করতে চলেছি। ইতিমধ্যেই 100 জন পত্রবন্ধু তাদের লেখা আমাদের দিয়েছেন। কাজ শুরু হয়ে গিয়েছে। যে সকল নতুন বন্ধু নতুন করে পত্র আমাদের এখানে লিখছেন, তারা যদি তাদের লেখা বইয়ের মলাটে ছাপার অক্ষরে দিতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী তার লেখা, অনুদান, ছবি এবং লেখক পরিচিতি পাঠিয়ে দেবেন অতি শীঘ্রই। আর কিছুদিন পর আমরা হয়তো আর লেখা নিতে পারবো না। বই ছাপানোর কাজ প্রায় শুরু হয়ে গিয়েছে। তাই বন্ধুরা, যারা লেখা দিতে চান, নতুন বন্ধুরা, তারা অতি শীঘ্রই আমাদের লেখা পাঠিয়ে দিন। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান 46তম পর্ব। আজ এ পক্ষের বিষয় ইস যদি তেমন হতো। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর কেয়া। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। চিঠি পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মরুরা, পোস্ট হাজারপুর, নবগ্রাম, থানা কাঁদি, জেলা মুর্শিদাবাদ থেকে। প্রিয়ংবদা পত্রালী। 7 ভাইয়ের 1 বোন চম্পা। বড়লোক ঘর দেখেই বিয়ে হয়েছিল তার। চম্পারও স্বপ্ন ছিল ধনী ঘরের বউ হয়ে শ্বশুর ঘরে স্বামীর সোহাগিনী হয়ে থাকবে। চেয়েছিল যেমন, হয়েছিল ঠিক তেমনটাই। কিন্তু বিধাতার লেখন, সেই সুখ বেশি দিন সইল না তার কপালে। দুশ্চরিত্র মাতাল স্বামীর অত্যাচারের ফলে 2 বছরের ছেলেকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয় চম্পা। এখন তাদের ঠাঁই রেল লাইনের ফ্লাইওভারের নিচে। 2 বছরের ছেলে চিন্ময়কে নিয়ে তার অনেক স্বপ্ন। মানুষের মতো মানুষ করে তুলতে হবে তাকে। লোকের বাড়িতে কাজ করে সংসার চালায় সে। কেউ তার খবর রাখে না। ঘুমটির কাছেই এসএসকে স্কুলে পড়ে চিন্ময়। কোভিডের কারণে অনেক বাড়ির কাজ ছাড়া গেছে, স্কুলটাও বন্ধ। চিন্ময় দুপুরের মিড ডে মিল স্কুলে খেতে পেত। কাছে স্কুল হওয়ায় খাবারের কিছু অংশ মায়ের জন্য আনত চিন্ময়। বাঁধ সাধল ভাইরাস। এখন চম্পার কপালে চিন্তার ভাঁজ। চিন্ময় এখন বুঝতে শিখেছে। মাকে বলে, কেন এতদিন স্কুল ছুটি মা? ইস, যদি স্কুলটা খোলা থাকতো তবে পেট ভরে খাবার পেতাম, তাই না বলো মা? ওহ, চুপ কর বাবা, একদিন আবার তেমনটাই হবে। পৃথিবী
আবার শান্ত হবে। শারদ শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মুরুরা, পোস্ট হাজারপুর নবগ্রাম, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ থেকে। চিঠি লিখেছেন গৌতম পতি, শালগেছিয়া তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। প্রিয় পত্রালী, সাথীদের সঙ্গে চলেছি শিকারির খোঁজে। গাছের মোটা ডাল, ছোচানো পাথর আমাদের অস্ত্র। একটা বন্য শূকর দেখে দৌড়লাম তার পিছনে। চারদিক থেকে ঘিরে পাথর ও লাঠির আঘাতে তাকে মেরে ফেললাম। আমাদের স্বাভাবিক উল্লাসের ধ্বনিতে মুখরিত হলো গভীর বনাঞ্চল। গাছের মোটা ডালে ঝুলিয়ে তাকে নিয়ে এলাম। আমরা এখন আগুন জ্বালাতে পারি। আগুনে ঝলসানো পশু মাংস, গাছের ফল, পাতা, কন্দ আমাদের খাদ্য। দলবদ্ধভাবে পাহাড়ের গুহা ও পাতার ছাউনি দেওয়া কুটিরে থাকি। পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী, স্বচ্ছ তার জল আমাদের পানীয়। নদীর মাছ আমাদের খাদ্য। কাঠের গুঁড়ি জলে ফেলে আমরা ভেসে যাই অনেক দূরে। ফল খেয়ে তার বীজ মাটিতে ফেলে দিয়েছিলাম। তার থেকে নতুন গাছ বেরিয়েছে দেখে খুব অবাক হয়েছি। চাষের কাজ শিখছি, বাচ্চা পশুদের পালন করছি। এখন নিত্য নতুন আবিষ্কারে আমরা মুগ্ধ। আমাদের কোনো ভাষা নেই, আকারে ইঙ্গিতে মনের ভাব প্রকাশ করি। কিছু স্বর আবেগ, উচ্ছ্বাস, ভয়, আনন্দ, কষ্ট, যন্ত্রণা প্রকাশে আমরা ব্যবহার করি। আমরা প্রকৃতির পূজারী, গভীরভাবে ভালোবাসি। দূষণহীন নির্মল প্রকৃতির কোলে আমাদের বাস। প্রকৃতির রুদ্ররূপকে আমরা ভয় পাই, কিন্তু মানিয়ে চলি। তার উপর খবরদারি করি না। এই সমাজে প্রত্যেকের সমান অধিকার, দায়িত্ব ও কর্তব্য। নারী, শিশু ও বয়স্কদের সমাজে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমরা আদিম মানুষ। আমাদের কোনো ধর্ম নেই, জাত নেই, শ্রেণী বৈষম্য নেই, রাজনীতি নেই, সরকার নেই, হিংসা, খুনোখুনি, মারামারি নেই। আছে শুধু গভীর ভালোবাসা। ইস, তেমনটা যদি হতো, যদি আবার ফিরে যেতে পারতাম নতুন প্রস্তর যুগে, তবে হিংসায় উন্মত্ত পৃথ্বী আবার সুন্দর হতো, পবিত্র হতো। শারদ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করেছেন গৌতম পতি, শালগেছিয়া তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 712636 থেকে লিখেছেন। পরের চিঠি পাঠিয়েছেন মধুমিতা নস্কর, সলপ, মাঝের বটতলা, সলপ, ডোমজুর, হাওড়া, সূচক 711409 থেকে। প্রিয় পত্রালী, গোটা আগস্ট মাস জুড়ে আমরা দেখেছি আফগানিস্তানে কিভাবে তালিবানি অত্যাচার চলেছে। এলোপাতাড়ি গুলি ও গ্রেনেডে বিদ্ধ হয়ে রক্তাক্ত দেহ যত্র তত্র পড়ে আছে, বাদ যায়নি শিশুরাও। ভয়ে আতঙ্কে আফগানরা দেশ ছাড়তে মরিয়া। কখনো দেখা গিয়েছে হাজার হাজার আফগানকে কাবুল বিমানবন্দরের রানওয়েতে চলন্ত আমেরিকান বিমানের সঙ্গে দৌড় দিতে। আবার কখনো তারা বিমানের মধ্যে গাদাগাদি করে বসে আছে দেশ ছাড়ার জন্য। কখনো মা অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও তার সন্তানকে ছুঁড়ে দিচ্ছেন মার্কিন সেনার হাতে, যাতে করে সন্তান অন্তত বেঁচে থাকে। আর যারা দেশ ছাড়তে পারেনি, তারা নিরুপায় হয়ে অসহায়ভাবে মৃত্যুর জন্য প্রহর গুনছে। কিন্তু কেন এই আতঙ্ক? কারণ 20 বছর আগের তালিবানদের ভয়াবহতা দেখে পুনরায় সেই পরিস্থিতির মধ্যে আফগানরা আর কেউ পড়তে চাইছেন না। একের পর এক স্বাধীনতা কেড়ে নিয়েছে তালিবানরা। বন্ধ হয়েছে মেয়েদের শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক অধিকার। পুরুষদের জীবনেও এসেছে একাধিক বিধিনিষেধ। কিন্তু যদি তেমন হতো,
তালিবানিরা বন্দুকের বদলে হাতে সাদা পায়রা নিয়ে আফগানবাসীদের মন দখল করত, মেয়েদের অধিকার রক্ষা করত, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে মেয়েদের আরও আরও বেশি বেশি করে অংশগ্রহণের সুযোগ করে দিত। যদি তারা প্রকৃত তালিব অর্থাৎ ছাত্র হয়ে ছাত্রের মতো আচরণ করত, তাহলে আফগানরা তালিবানদের সাদরে আহ্বান জানাতো। কিন্তু তালিবান যে আছে, তালিবানেই। লিখেছেন মধুমিতা নস্কর, সলভ মাঝের বটতলা, সলভ, ডোমজুর, হাওড়া, সূচক 711409 থেকে। এবারে চিঠি লিখেছেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। কল্পনা বিলাসী পত্রালি। লকডাউনে নন্তুর স্কুল বন্ধ, বসে বসে আর সময় কাটে না। মা বাবা নিজেদের কাজে ব্যস্ত। বসার ঘরে একটা তাকে নন্তুর গল্পের বইগুলো সাজানো। ওর থেকে একখানা নিয়ে সোফায় এলিয়ে একটা মজার গল্প পড়তে থাকে সে। পড়তে পড়তে চোখ দুটো কখন যে বন্ধ হয়ে গেছে নন্তু জানে না। মনে হচ্ছে কে যেন মাথার কাছে বসে খুব মিষ্টি করে গল্প বলে যাচ্ছে। নন্তু স্পষ্ট বুঝতে পারছে সে এক ছোট্ট রাজপুত্তর ঘোড়া ছুটিয়ে বনের পথে একাই বেরিয়ে পড়েছে। সঙ্গী সাথী কেউ না থাকলেও তার সঙ্গে রয়েছে ধারালো তলোয়ার। যতই চলছে বনও তত গভীর হচ্ছে। ছুটতে ছুটতে ঘোড়াটাও বেশ হাঁপিয়ে উঠেছে, বিশ্রামের প্রয়োজন। একটা কাজলা দিঘির পাড়ে থামলো তারা। ঘোড়াটাকে জল খাইয়ে গাছের সঙ্গে বেঁধে দিল। তারপর নিজেও হাত পা জলে ভিজিয়ে আজলা ভরে জল খেলো। হঠাৎ তার নজরে পড়ল ভারী অদ্ভুত একটা দৃশ্য। জলের মধ্যে মাছেদের সঙ্গে খেলা করছে খুব সুন্দর একটা মেয়ে। তার শরীরের অর্ধেকটা মানুষের মতো, বাকিটা মাছের। এদের ছবি নন্তু তার গল্পের বইতেও দেখেছে। এদের মৎস্যকন্যা বলে। এক মনে সে দেখছিল ওদের সাঁতার সাঁতার খেলা। হঠাৎ ঘোড়াটা চিহি করে ডেকে উঠতেই পেছন ফিরে দেখে দিঘির পাড়ে জড়ো হয়েছে অনেকগুলো হিংস্র পশু। তার তলোয়ার সে তো গাছের গোড়ায় রেখে এসেছে। এখন উপায়? ভয় ওর হাত পা কাঁপতে লাগলো। একটা চিতা আগুনে চোখে তাকে দেখছে, ঝাঁপিয়ে পড়লো বলে। ঠিক তখনই জাদুদণ্ড হাতে ভেসে উঠল মৎস্যকন্যা। সেটা নাড়াতেই পশুরা ছুটে পালিয়ে গেল জঙ্গলে। খুব মিষ্টি গলায় সে বলল, বাড়ি যাও তুমি। এমন সময় মায়ের হাতের ঠেলায় জেগে উঠল নন্তু। এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল সে। ইস, যদি এমনটা সত্যিই হতো। শারদ শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন শ্রীহরি জানা। গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে লিখেছেন। পরের চিঠি পাঠিয়েছেন আশাপূর্ণা চক্রবর্তী, রাধানগর, কৃষ্ণনগর, পোস্ট অফিস, ঘূর্ণি, জেলা নদিয়া থেকে। পথচালী বন্ধু আমার, তোমায় কিছু বলবো বলে এলাম, বলি শোনো। সে এক জোনাক বাতির রাত, সে এক অপরূপ মুগ্ধতা, এক বিস্ময়, ভালো লাগা, ভালোবাসা, মোহ, মাধুর্যের মিলন ক্ষেত্র। সে আমার গ্রাম। তখন আমি খুব ছোট, বাবার হাত ধরে হেঁটে যাচ্ছি গ্রামের পথরেখায়। পথের পাশেই একটা পুকুর। পুকুরের পাড়ে বড় বড় গাছ। গাছগুলো যেন আঁধার রাতের সমস্ত রহস্য একত্রিত করে ঠাঁই দাঁড়িয়ে আছে, আর রাশি রাশি জোনাকি অসংখ্য আলোক বিন্দু দিয়ে রচনা করেছে এক দীপাবলির উৎসব। অন্ধকারের বুক চিরে আলোর বিন্দুগুলো জ্বলছে, নিভছে, জ্বলছে, নিভছে।
তারা খচিত আকাশ আর জোনাক খচিত গাছের সারি এক অপরূপ সৌন্দর্যের মোহ কাজল আজও লেগে আছে আমার চোখে। গ্রামের নাম বেলেরহাট। গঙ্গার ধারে সেই বসত ভিটে কবেই বিক্রি হয়ে গেছে। সেই মেঠো পথ আজ কেমন আছে, কেমন আছে তাঁতি বউ যে আসতো আমাদের বাড়িতে জল নিতে। তাঁত আর চরকার কাজ করে তার হাত দুটো এক এক দিন এক এক রং হতো, সবুজ, লাল, গোলাপি। ঘোমটা টানা আদুরে মুখে হাসি লেগে থাকতো। বষ্টমী পিসি কেমন আছে সে? কুসুম পিসি, মণি পিসি খঞ্জনি নিয়ে গান গাইতে গাইতে মাধু করিতে যেত। টুকটুকি বাজিয়ে কুলফি মালায় আসতো। পুতুল নাচ আর বহুরূপীর নাচ দেখতে যেতাম বন্ধুদের সাথে ওদের পিছনে পিছনে। কেমন আছে বাড়ির তেজপাতা গাছ আর জামরুল গাছ? কেমন আছে বাঁশঝাড় আর কলার বাগান, জবা গাছ আর চাপা কলের পাড়? বেলফুল গাছে এখনো কি তেমনই ফুল ফোটে? কাঁঠাল গাছটা কি কেঁদেছিল যখন তাকে কুড়ুলের আঘাত ফালা ফালা করেছিল? জানি না, জানি না। তবুও এখনো আমার কিশোরী মন গঙ্গার পাড়ে বসে। ধান খেতে দোলা লাগে, কাশ আকাশ ও অবকাশ আমায় পিছু ডাকে। ইস, যদি ফিরতে পারতাম সেই দিনগুলোতে। চিঠি পাঠিয়েছিলেন আশাপূর্ণা চক্রবর্তী, রাধানগর, কৃষ্ণনগর, পোস্ট অফিস, ঘূর্ণি, জেলা নদিয়া থেকে। প্রিয় বন্ধুরা, এতক্ষণে পেয়ে গিয়েছি আমাদের প্রিয় সব্যসাচীদাকে। হ্যাঁ, সব্যসাচীদা প্রত্যেক সপ্তাহেই বলেন আমাদের বিভিন্ন পত্রবন্ধুদের বাড়িতে যাবেন, খাওয়া দাওয়া করবেন, কিন্তু পুজোর ছুটিতে সব্যসাচীদা কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, বেড়াতে গিয়েছেন। আমাকে আগেই জানিয়েছিলেন সমুদ্র তীরবর্তী সে স্থানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, আজকে হয়তো তিনি লাইভে থাকতে পারবেন না। তবুও পত্রালীর প্রতি ভালোবাসার কারণে তিনি কিন্তু যুক্ত হয়েছেন। সঙ্গে আছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আছেন কমল ঘোষ, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। কমল ঘোষ লিখছেন, পত্রালী যারা শুনছেন এবং শুনে আমাদের মতো পত্রদাতাদের উৎসাহিত করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ কমলবাবু, ধন্যবাদ জানাই আপনাকেও। হেমন্ত গড়াই লিখছেন, গৌতমপতিবাবু ভিন্ন স্বাদের চিঠি, ভালো লাগলো। অমলেশ বর্মন লিখছেন, আজকের প্রতিটি চিঠি সাহিত্যের রসে পরিপূর্ণ। আশিস চক্রবর্তী লিখছেন, সুপর্ণা গাঙ্গুলির চিঠি সর্বজনীন অনুভূতি। সঙ্গে রয়েছেন আশাপূর্ণা চক্রবর্তী। অমলেশ বর্মন লিখছেন, কাশীনাথবাবুর চিঠি বাস্তব করুণ চিত্র। আশিস চক্রবর্তী লিখছেন, সত্যি উপস্থাপনা ক্রমশ নিখুঁত হচ্ছে। আশিসবাবু, আপনি আমাদের প্রায় প্রথম দিককার পত্রবন্ধু, সঙ্গে থাকবেন এবং পরামর্শ দেবেন, অবশ্যই আমাদেরকে এগিয়ে চলার পথে সুপরামর্শ দিয়ে সমৃদ্ধ করবেন রেডিও জংশনের পত্রালীর আসরকে। হেমন্ত গড়াই লিখছেন, কাশীনাথবাবুর চিঠি খুব ভালো লাগলো, এমন কত ঘটনা যে আমাদের নাড়িয়ে দেয়। মমতা বিশ্বাস লিখছেন, ভালো লাগলো মীনা রায় বন্দ্যোপাধ্যায়ের চিঠি। সব্যসাচীদা লিখছেন, 1 ঘন্টা চেষ্টা করবার পর অবশেষে পত্রালীকে ছুলাম। পত্রালীর সঙ্গে যুক্ত সকলে আমার শুভ বিজয়ার প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। লক্ষ্মী পুজোর পর থেকে খাদ্য পরিক্রমায় বের হব। পঞ্চলিঙ্গেশ্বর থেকে কিছুটা পাহাড়ি সৌন্দর্য পাঠালাম। আচ্ছা, পঞ্চলিঙ্গেশ্বরে রয়েছেন আমাদের পত্রবন্ধু সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বন্ধুরা, গতকাল ছিল বিজয়া দশমী, মা দুর্গার চলে গিয়েছেন, বিসর্জন হয়ে গেছে। কিন্তু সত্যিই কি পুজোর বিসর্জন হয়? আমার তো মনে হয় না। কারণ সারা বছর চণ্ডীমণ্ডপে হাঁড়িকাঠ পড়ে থাকলেও না, বিসর্জনের মধ্যেই থাকে আবাহনের সুর।
ছাড়ুন পুজোর কথা। আমাদের বাস্তবিক জীবনে আমরা কি দেখেছি কোনো বিসর্জন, যেই বিসর্জনে আমরা ভেঙে পড়েছি, হয়তো হয়তো এখনও ঠিক করে উঠতে পারিনি, হাহাকার করে বুকের ভেতরে? কিংবা এমন কোনো বিসর্জন যেই বিসর্জনের পরেও সৃষ্টি হয়েছে নতুন আবাহনের সুর? আসুন, আগামী পক্ষ থেকে আমরা সে কথাই লিখব। রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের আগামী পক্ষের বিষয় বিসর্জন। বিসর্জন নিয়ে আপনার মনের কথা 200 শব্দের মধ্যে চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদেরকে। আমরা শুনবো, আমরা জানবো, আমরা জানাবো কেমন আপনার বিসর্জনের অভিজ্ঞতা। হোক সে বিসর্জন দুর্গাপুজো, যে কোনো পুজো অনুষ্ঠান, আপনার জীবনের ঘটনা, ভাবনার বৈচিত্র্য দিয়ে, ভাবনার ভিন্ন আঙ্গিক থেকে লিখে পাঠিয়ে দিন। অবশ্যই 200 শব্দের মধ্যে লিখবেন চিঠি এবং পাঠিয়ে দেবেন রেডিও জংশন নিবেদিত পত্রালির দরবারে। চলুন আমরা চলে যাই আজকের বাকি চিঠিতে। চিঠি লিখেছেন এক নতুন বন্ধু, বৃন্দাবন ঘোষ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। প্রিয় পত্রালি, আমি ঘন নীল আকাশে পাখির মতো ডানা মেলে দুহাত দুদিকে প্রসারিত করে 2 পা সোজা রেখে যুক্ত করে স্বচ্ছন্দে ভেসে বেড়াচ্ছি। আমার কি আনন্দই না হচ্ছে। নিচের দিকে তাকাচ্ছি, হিমালয় পাহাড়টা কত ছোট মনে হচ্ছে। হঠাৎ একটা মেঘ দানবের মতো বিরাট গর্জন করে আমার দিকে ছুটে এলো। মৃত্যু নিশ্চিত জেনে আমি আমার রিভলভার বের করলাম। আত্মরক্ষার জন্য চালালাম গুলি। মেঘ বজ্রপাত হয়ে নেমে এলো পৃথিবীতে, পড়ল সাগরে। সাগরের জল উপরে উঠে আমাকে ভিজিয়ে দিল। আমি সোজা চাঁদে চলে গেলাম। এদিক ওদিক ঘোরাঘুরির পর আমি চাঁদের এক গুহায় আশ্রয় নিলাম। কি আশ্চর্য! এক অতীব সুন্দরী রমণী গুহা থেকে বেরিয়ে এলো। বলল, তুমি এখানে এলে কি করে? বললাম, তুমি এসেছো যেভাবে ঠিক সেভাবে। সুন্দরী বলে, পৃথিবীতে ফিরে যাবে না? বললাম, যাব তো, তোমাকে সঙ্গে নিয়ে তবেই যাব। আমরা দুজন এভারেস্টের চূড়ায় প্রথমে নামলাম, তারপর ধীরে ধীরে নিচে নেমে এলাম। অবশেষে বলতে চাই, ইস, যদি তেমন হতো। আশীর্বাদ জানিয়ে লিখেছেন বৃন্দাবন ঘোষ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। নতুন বন্ধুকে রেডিও জাংশন পরিবারে স্বাগত জানাই। পরের চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাকঘর গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালি, বর্ষাসিক্ত অলস দুপুরে মেয়ের হরেক রকম খাবার বায়না শুনে অধৈর্য হয়ে ওকে বলেছিলাম, দেখ, সকাল থেকে এত ধরনের খাবার বায়না করছিস দেখে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ছে। মেয়ে উৎসাহিত হয়ে বলেছিল, কেন, তোমরা বৃষ্টির দিনে কি আরও অনেক কিছু খেতে? আমি মুচকি হাসতেই ও ঝোঁক ধরল, বলো না, তখন তোমরা এরকম দিনে কি করতে, কি খেতে? আমি এখনকার দিনে ওই সব পুরনো কথা তুলে হাসির পাত্র হতে না চেয়ে বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওর জেদের কাছে হার মেনে বললাম, দেখ, আমরা ছেলেবেলায় সব দাদুরা, বাড়ির সব কাকুরা একসাথে পুরাতন বাড়িটায় থাকতাম। আমরা ভাই বোনেরা রোজ সন্ধেবেলা একটা হারিকেন জেলে মাদুর পেতে গোল হয়ে পড়তে বসতাম। সকালে পড়ার পর একসাথে পুকুরে স্নান করতাম, সাঁতার কাটতাম, একসাথে খেলতাম, আবার মারপিটও করতাম।
বৃষ্টিতে ভিজে পাকা ফল কুড়োতাম আর মায়েদের বকুনি খেতাম। পুজোয় সবাই একই ধরনের নতুন জামা পরে একসাথে ঠাকুর দেখতাম। তবে তোর মতো এই খাবো ওই খাবো বলে বায়না ধরা চলতো না। সবাই একই খাবার খেতাম। এরকম বৃষ্টির দিনে একটা গামলায় মুড়ি মেখে সবাই মিলে খেতাম। এখন তোরা এক এক দিনে 3-4টে করে ডিম খাস। তখন আমরা আধটা করে ডিম পেতাম। বাড়িতে কেউ একটা পাউরুটি আনলে কাকিমা সেটাকে কেটে সমান ভাগ করে দিত। আমরা ওই অল্প রুটুই গুড় মাখিয়ে খেতাম। এখন তোরা যা ঝোঁক করছিস তাই পারছিস, তবু তোরা আনন্দ পাস বলে মনে হয় না। আমরা কিন্তু ওতেই কত আনন্দে ছিলাম। মেয়ে সব শুনে আমাকে অবাক করে বলল, ইস, বলো না বলো না যেন সবাইকে আবার তেমন হতে। ইস, কেন তেমন হয় না? যৌথ পরিবার আবার ফিরুক এই কামনা করি। লিখেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাকঘর গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পথটালি অনুষ্ঠান। আজ আমরা প্রথমত 21টি চিঠি পাঠ করলাম। আগামীকাল রবিবার ঠিক রাত্রি 9টার সময় আপনাদের বাকি চিঠি এবং সেই সঙ্গে এই পক্ষের সেরা পত্রকারের নাম ও সাক্ষাৎকার নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আরও একবার জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আগামী পক্ষের বিষয় বিসর্জন। হ্যাঁ, দেবীপক্ষের এই সময়ে বিসর্জন নিয়ে 200 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে আপনার লেখা। আজ এ পর্যন্তই। অনেক খুশি, অনেক আনন্দ, সুখ, সমৃদ্ধি নিয়ে আসুক এই বিজয়া, এই কামনায় আজ শেষ করলাম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন বৃন্দাবন ঘোষ, শ্রদ্ধেয় শিক্ষক এবং আকাশবাণীর অনেক দিনের পুরনো পত্রকার। আজ তার চিঠি শুনে খুব ভালো লাগলো। কেয়া খুব ভালো পড়েছ। হ্যাঁ, উপস্থাপনায় ছিলাম আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর কেয়া বর্মন। আপনাদের চিঠিপত্র সম্পাদনা করেছেন শ্রী সৌমেন্দ্রনাথ জানা এবং অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। সাগর ঝর্ণা, আমাদের আদরের ঝর্ণা পিসি লিখছেন, কেয়া চঞ্চল বিদিশা বাড়িয়ে মোদের আশা, পড়ছে চিঠি পড়ছে কেমন, দিয়ে আবেগ ভালোবাসা, এগিয়ে চলুক এই পরিবার অনেক দূরের পথে, জয়ের মালা পড়ে চলুক চলুক বিজয় রথে। বাহ, শেষবেলায় সবাইকে খুশি করে দেওয়ার এই ছড়া। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে আবার আগামীকাল। শুভরাত্রি।